This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. নজর রাখবো এই মুহূর্তের পাঁচটি বড় খবরে। মণিপুর হিংসায় আরো কোণঠাসা এন বীরেন সিং। বিজেপির অন্দর থেকেই মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে আওয়াজ। মুখ্যমন্ত্রীর ডাকা বৈঠকে যোগ না দেওয়া বিধায়কদের সুর চড়া। এবার বাদুড়িয়া তৃণমূলের অন্তর্কলহ প্রকাশ্যে নেতার বিরুদ্ধেই পড়ল পোস্টার। উত্তর ২৪ পরগনা জেলা পরিষদের শিক্ষা দপ্তরের কর্মাধ্যক্ষ বাদুড়ির নর্থ ব্লক সভাপতি লিটনের নামে এলাকা জুড়ে পড়ল পোস্টার। দলের কর্মী ও সাধারণ মানুষকে শাসানোর অভিযোগ লিটনের বিরুদ্ধে। পোস্টারে সেই ক্ষোভের কথাই লেখা। ফের সরকারি জায়গা দখল করে নির্মাণের অভিযোগ। গুরুত্বপূর্ণ নিকাশি খালের বেশ কিছু অংশ ভরাট করে বাড়ি নির্মাণের অভিযোগ তৃণমূল নেতার বিরুদ্ধেই। ঘাটালের শুক্লচন্দ্রপুরের ঘটনা। নির্মাণ বন্ধের দাবিতে প্রশাসনিক দপ্তরে লিখিত অভিযোগ এলাকাবাসীর। নির্মাণ বন্ধ রাখার নির্দেশ প্রশাসনের। ১৭,০০০ হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট বন্ধ। ১৭,০০০ অ্যাকাউন্ট বন্ধের পদক্ষেপ স্বরাষ্ট্র মন্ত্রকের। ডিজিটাল ক্রাইম রুখতে কড়া দাওয়াই কেন্দ্রের। কাশ্মীরের ৮ জেলায় এনআইএ অভিযান। ডোডা, উধমপুর, রিয়াসি, কিস্তওয়ারে অভিযান এনআইএ। জঙ্গি অনুপ্রবেশের শিকারের খোঁজে এজেন্সির অভিযান। বিপজ্জনক অবস্থা সিউড়ির তিলপাড়া ব্যারেজের। ব্রিজের নিচ থেকে সরে যাচ্ছে বালি ও বোল্ডার। ফাটলও দেখা গেছে ব্রিজের একাধিক জায়গায়। দ্রুত সংস্কার না হলে বড় সড় দুর্ঘটনার আশঙ্কা। উত্তরবঙ্গ থেকে কলকাতাগামী বাস, লরি, গাড়ি থেকে শুরু করে দেউচা পাঁচমির পাথরের লরি সব কিছু পারাপার করে এই তিলপাড়া ব্যারেজের ওপর দিয়েই। আর সেই ব্যারেজেই বিপত্তি। ওভারলোডিং এর কারণেই ব্রিজের নিচ থেকে সরে যাচ্ছে বালি। দাবি বিরোধী দলের বিজেপির। ঘটনায় শাসক দলকে নিশানা করেছে পদ্মশিবির। টাকা নিয়ে ব্রিজে ভারী ভারী ট্রাক, লরি ওঠার অনুমতি দিচ্ছে শাসক দল। অভিযোগ তুলছে বিরোধীরা। দীর্ঘদিন সংস্কারের অভাবে এই দশা। ঘুরে দেখে দাবি শেষ দপ্তরের। এ বিষয়ে জেলা প্রশাসনের সঙ্গে উচ্চ পর্যায়ের বৈঠক হয়েছে জানিয়েছেন বীরভূমের জেলা পরিষদের সভাধিপতি। ইতিমধ্যেই সংস্কারের জন্য জেলা শাসকের কাছে গেছেন। নিয়ন্ত্রণের আর্জি জানিয়েছে শেষ দপ্তর। ডাউনস্ট্রিমের ড্যামেজ হয়েছে, সেটার কি প্রিকশনারি মেজার নেওয়া যায়, কি করলে দ্রুত করা যায়, সেই দেখার জন্য আমাদের এক্সপার্ট টিম এসছে। তারা এসে দেখে গিয়ে যেমন সাজেশন করে। এখনও দেখা আমাদের চলছে, এখনও এটা ফাইনালাইজ স্টেজে আসেনি। না হলে পরে এই মুহূর্তে এটা বলা সম্ভব নয় যে কি দেখার পরে কি ঠিক করলো। আমাদের ডিএম সাহেব এবং এই ইরিগেশন ডিপার্টমেন্ট যত সব ইঞ্জিনিয়ার ছিল তারাও এসেছিলেন এবং স্টেট থেকেও ইঞ্জিনিয়ার এসেছিলেন। এসে সবাই মিলে আলোচনা করা হয়েছে। ওটা একটা উচ্চ পর্যায়ে বৈঠক চলছে বিষয়টা নিয়ে। প্রয়োজন হলে আরও উচ্চ পর্যায়ের ইঞ্জিনিয়ারদের নিয়ে এসে আলোচনা করে ওটা আমরা কাজটা দ্রুত সম্পন্ন করব। এই তিলপাড়া ব্যারেজে ফাটলের অন্যতম কারণ ওভারলোডিং, বালি আর পাথরের বেপরোয়া যে গাড়ি ওই ব্যারেজের উপর দিয়ে প্রতিদিন অন্তত ৫ থেকে ৭,০০০ গাড়ি যে এই ব্যারেজের উপর দিয়ে পাস করে এবং এই ওভারলোডিং চলে, তার ফলে ব্রিজের যে সহন ক্ষমতা, সেই সহন ক্ষমতার অতিরিক্ত যান চলাচলের ফলে আজকে এই পরিস্থিতি তৈরি হয়েছে। তৃণমূল একদিকে জেলাতে তোলাবাজি, সিন্ডিকেটবাজি, পাথর বালি নিয়ে চালাবে, আর তিলপাড়া ব্যারেজের ফাটল হলে কান্নাকাটি করবে। তার জন্য চাষিরা মার খাচ্ছে। রবি চাষে চাষিরা জল পাবে না। এর জবাব তৃণমূলকে দিতে হবে, কৃষিমন্ত্রীকে দিতে হবে, সেচ মন্ত্রীকে দিতে হবে এবং মুখ্যমন্ত্রীকে দিতে হবে। এই মুহূর্তে আমি দাঁড়িয়ে রয়েছি সিউড়িতে তিলপাড়া ব্যারেজের যে ডাউন স্ট্রিম, সেই ডাউন স্ট্রিমে। এবং এই ডাউন স্ট্রিম কিন্তু ড্যামেজ হয়েছে, বড়সড় ক্ষতি হয়েছে এই ডাউন স্ট্রিমের। প্রথমে ছবিটা দেখাবার চেষ্টা করব। ডাউন স্ট্রিমের ঠিক ওপরে রয়েছে তিলপাড়া ব্রিজ। উত্তরবঙ্গের সাথে কলকাতার সড়ক পথে যোগাযোগের কিন্তু প্রধান রাস্তা এই তিলপাড়া ব্রিজ। আর ব্রিজের ঠিক নিচেই রয়েছে ডাউন স্ট্রিম, যেটা দিয়ে জল আউটপুট হয় ব্রিজের। এবং সেই ডাউন স্ট্রিমের অবস্থায় এখন বেহাল, বড়সড় ড্যামেজ হয় সেই ডাউন স্ট্রিমে। সেই ছবিটা একবার দেখাবার চেষ্টা করব। ওপরের যেই জায়গা দিয়ে জল চুইয়ে চুইয়ে পড়ছে, কার্যত ঝর্নার পরিস্থিতি তৈরি হয়েছে। জল ব্রিজ থেকে বেরোবার পর কিন্তু ওই লেভেলেই গিয়ে নদীর মধ্যে পড়ার কথা। এই যে সামনে নদী রয়েছে, সেই নদীর মধ্যে গিয়ে পড়ার কথা, কিন্তু এখানে ছবিটা দেখা যাচ্ছে একেবারে অন্য। ওই যে ডাউন স্ট্রিমের যে লেভেল, সেখান থেকে আমি যেখানে এখন দাঁড়িয়ে রয়েছি, আমার পা যেই মাটিতে রয়েছে, সেটা কার্যত ১৫ থেকে ১৬ ফুট সেটা নিচে নেমে গেছে। শুধু যে এটা নিচে নেমে গেছে, ধস নেমেছে বা ক্ষতিগ্রস্ত হয়েছে সেটা নয়, ক্ষতির অংশটা আরও বড়। আরও একটা ছবি দেখাবার চেষ্টা করব। ডাউন স্ট্রিমের যে নিচে যে লোহার বিম রয়েছে, সেই বিম পর্যন্ত মাটি থেকে উঠে গেছে। অর্থাৎ এই নদীর যে ডাউন স্ট্রিম, যেখান থেকে জল আউটপুট হয়, সেটা কিন্তু বড়সড় ক্ষতির মুখে পড়েছে। এই ব্রিজের যদি এই ডাউন স্ট্রিম কোনো কারণে ভেঙে পড়ে, তাহলে ব্রিজের ওপরের অংশ ক্ষতিগ্রস্ত হবে না বা কোনো দুর্ঘটনার শিকার হবে না কোনো যাত্রী বা কোনো বড়সড় গাড়ি, সেটা কে বলতে পারে?
প্রশ্ন উঠছে এই সমস্ত কিছু নিয়েই। ক্যামেরায় বিক্রমের সাথে হিমাদ্রি, TV9 বাংলা। এবার নজর রাখবো রাজধানীর খবরে। দূষণ কিছুটা কমলেও এখনো উদ্বেগ দিল্লিতে। আজ সকালে 300-এর নিচে কমলো AQI লেভেল, বাড়লো দৃশ্যমানতা। দূষণ কিছুটা কমলেও এখনই স্বস্তি নেই, এখনো রাজধানীর বাতাসে দূষণের বিষ। পথে ভিড় কমাতে ওয়ার্ক ফ্রম হোমে জোর দিয়েছে দিল্লির সরকার। রাজধানীতে 50% কর্মী অনলাইনে কাজ করছেন। আপাতত বন্ধ সমস্ত স্কুল, কাজ চলছে অনলাইনে। আর বাংলার কি অবস্থা? বায়ু দূষণের জেরবার দিল্লি, কিন্তু রাজধানীর দূষণ থেকে কি শিক্ষা নিচ্ছে বাংলা? আরামবাগ মহকুমা এলাকায় মাঠের পর মাঠ জ্বলছে আগুন। ধান কেটে নেওয়ার পর ফসলের গোড়া পুড়িয়ে নষ্ট করছেন চাষিরা। এভাবে ধান গাছ পোড়ানোয় বাতাসে মিশছে বিষাক্ত ধোঁয়া। পরিবেশ দূষণ রুখতে গ্রাম পঞ্চায়েতগুলির তরফে মাইকে প্রচার চালানো হয়েছে। কয়েকজন চাষিদের নিয়ে মিটিংও হয়েছে বিডিও অফিসে, কিন্তু কাজের কাজ যে কিছুই হয়নি তা এই ছবিটা দেখলেই পরিষ্কার। লোকজন অভাবে লোকজন নাই, তারপরে কেউ আসেনে, আলু চাষ করতে হবে, সব লোকজন বয়ে নিয়ে চলে গেছে, কিছুটা অবশিষ্ট থাকছে। তারপরে এটা পরিবেশেরও ক্ষতি হচ্ছে, ক্ষতি একটু হচ্ছে। তাহলে শুধু বায়ু দূষণই নয়, আগুনে মাটির মধ্যে থাকা উপকারী কীট পতঙ্গও মারা যাচ্ছে, নষ্ট হচ্ছে জমির উর্বরতাও, এমনটাই বলছেন পরিবেশবিদরা। কার্বন ডাই মনোক্সাইডের মাত্রা এত বৃদ্ধি পাচ্ছে যে যারা নবজাতক, বৃদ্ধ, তাদের শ্বাসকষ্ট শুরু হয়ে যাচ্ছে। এমতো অবস্থায় প্রশাসনের উচিত এটাকে কিভাবে বিজ্ঞানসম্মতভাবে তাকে প্রতিরোধ করা যায় তার একটা সুচিন্তিত মনোভাব নিয়ে তাকে প্রতিরোধ করা। দিল্লির পরিস্থিতি দেখেও শিক্ষা নেয়নি সিঙ্গুর। দেখুন, দাউ দাউ করে জমিতে জ্বলছে আগুন, কালো ধোঁয়ায় ঢেকে যাচ্ছে আকাশ, বাতাসে মিশছে বিষ। এই ছবি হুগলির একাধিক ব্লকে চাষের জমিতে চলছে অবাধে নাড়াপোড়া। প্রশাসনের নিষেধাজ্ঞা উপেক্ষা করেই জমিতে নাড়া পোড়াচ্ছেন কৃষকরা। এতে যে শুধু বায়ু দূষণ হচ্ছে তাই নয়, যেমনটা জানাচ্ছিলাম আপনাদের, জমির উর্বরতাও নষ্ট হচ্ছে। এই মুহূর্তে আপনাদের দুটো ছবি দেখাচ্ছি, একদিকে সিঙ্গুরের ছবি দেখাচ্ছি, অন্যদিকে দেখাচ্ছি আরামবাগের ছবি। দেখুন, অত্যাধুনিক যন্ত্রপাতি ব্যবহার করার পর যখন ধান কাটা হয়, সেই ধানের যে অবশিষ্ট অংশ পড়ে থাকে সেই অংশ পুড়িয়ে ফেলা হয়, তাকেই বলে নাড়া পোড়া। আর এভাবে নাড়া পোড়ার ফলে বায়ু দূষণ হয় ব্যাপক হারে। রাজধানী দিল্লির আকাশ কালো ধোঁয়ায় ঢেকে যাচ্ছে আস্তে আস্তে। একই ছবি হতে চলেছে বাংলার, যদি বাংলা এখনো শিক্ষা না নেয়। এইভাবে পুড়িয়ে দেবেন? হ্যাঁ, ও সব পোড়া খাবে তো, সব মাগুমায় দেখতে পাচ্ছেন, চারদিকে মাগুমা সব পুড়িয়েছে। প্রশাসন থেকে তারা যে বারণ করছে বারবার যে পোড়ানো যাবে, বারণ করলে কে আর তারা এসে কুটিগুলো নিয়ে জড়ো করে নিয়ে চলে যায়। কৃষকরা হয়তো এটা তাদের সুবিধা দেখছে, যেহেতু সেটাকে ট্রান্সপোর্টের ক্ষেত্রে অনেকটা খরচ সাপেক্ষ, সেই সমস্ত জিনিসগুলোর কথা ভেবেই হয়তো তারা পুড়িয়ে দিচ্ছে। কিন্তু এই পোড়ানোর ক্ষেত্রে যে ভয়ানক একটা পরিবেশ তৈরি হচ্ছে, সেটা হয়তো ওদের কাছে সেই বার্তাটা সঠিকভাবে পৌঁছাচ্ছে না। নিজেরাই কোনোদিন জমিতে চলে গিয়ে কিছু কৃষককে নিয়ে একটা ক্যাম্পেনিং করে তাদেরকে বোঝায়, আশা করি কৃষকরা সেটা বুঝবে এবং তাতে তারা সাড়া দেবে। প্রশাসনকে বুড়ো আঙুল দেখিয়ে জমিতে, অর্থাৎ ধান জমিতে এই মুহূর্তে ধান কাটা চলছে। সেই ধান কাটা জমিতে যে অবশিষ্ট অংশ পড়ে থাকে, সেই অবশিষ্ট অংশ এবং ধানের গোড়া, সেই গোড়া কিন্তু এইভাবে ঠিক যেভাবে জমিতে জ্বলছে ঠিক এইভাবেই কিন্তু কৃষকদের একাংশ জমিতেই পুড়িয়ে দিচ্ছেন। এতে করে একদিকে কৃষকরা নিজেরাই নিজেদের ক্ষতি করছেন, অন্যদিকে বায়ু দূষণ হচ্ছে। এখন দেখার এই যেভাবে এই মরশুমে এবছর যেভাবে ধানের অবশিষ্ট অংশ জমিতেই পুড়িয়ে ফেলা হচ্ছে, তা নিয়ে সরকার কি পদক্ষেপ নেয় সেটাই এখন দেখার। অন্যদিকে চাষিদের যেটা দাবি যে অত্যাধুনিক যন্ত্র, অর্থাৎ কৃষি যন্ত্রের সাহায্যে ধান কাটার জন্য সেই খড় অর্থাৎ ধানের যে অবশিষ্ট অংশ, সেই অবশিষ্ট অংশ কোনোভাবেই ব্যবহার করা যায় না বলেই তারা এটা জমিতে পুড়িয়ে ফেলার চেষ্টা করেন বা জমিতে পুড়িয়ে ফেলছেন। কৃষকদেরকে এই ধরনের কাজ থেকে বিরত করা যায় কিনা এবং প্রশাসন কতটা পদক্ষেপ নেয় সেদিকেই এখন তাকিয়ে থাকতে হবে। হুগলি থেকে ক্যামেরায় সন্দীপের সাথে শরৎ, TV9 বাংলা। এবার নজর রাখবো আবহাওয়ার খবরে। কিছুটা বাড়লেও রাতের তাপমাত্রা। আজ কলকাতায় সর্বনিম্ন তাপমাত্রা 19.8,
জলীয় বাষ্প ঢোকায় তাপমাত্রার এই বৃদ্ধি। আপাতত 18 থেকে 19 ডিগ্রির আশেপাশেই থাকবে শহর কলকাতার পারদ। শুধু রাতে বা ভোরেই মিলবে ঠান্ডার আমেজ। মধ্য ডিসেম্বরের আগে শীত নয় বলছেন আবহবিদরা।